মাঝে মধ্যে স্মৃতিপট আর স্মৃতিতট কখনো কখনো বিগড়ে যায়। যেহেতু জঙ্গলমহল এলাকা, তো আমরা তো শহরাঞ্চলে পলিউশনের মধ্যে থাকি, তার জন্য আমাদের কখনো কখনো সমস্যা হয়। তাই সবুজের উষ্ণতা আমাদেরকে উদ্ভাসিত করে। আর জঙ্গলমহল মানে হচ্ছে রাজনীতির শিরোনামে। আমি ওই জঙ্গলমহল বলছি নাকি, ঝাড়গ্রাম বলছি নাকি, তবে আউসগ্রাম বলছি। এখানে রাজনীতির এই মুহূর্তে শাসক 11-র পর থেকে পরিবর্তিত অবস্থার সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটিয়েছে। কি কি উন্নয়ন হয়েছে, কি কি উন্নয়ন হয়নি, এসব আলোচনা হতে পারে। অজয়ের পাড় অনেকটা দূরে অবশ্য, আর ঘন কুয়াশায় ভরা শাল, সেগুন, বিভিন্ন গাছ রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রঘু ডাকাতের একটা গল্প ছিল একসময়, যা বাংলা ছবি হয়েছে। তো আমি আউসগ্রামে রয়েছি, আউসগ্রাম 1 নম্বরের অঞ্চল সভাপতি ইমদাদুল শেখ সাহেব রয়েছে আমার সঙ্গে। স্বাগত, অভিনন্দন আপনাকে। হ্যাঁ, তো আপনাদের এখানকার যিনি বিধায়ক অভেদানন্দ থান্ডার, তিনি যে সমস্ত কাজকর্মগুলো করছেন, আর আপনি অঞ্চল সভাপতি হিসাবে তার যে গাইডলাইনগুলো, এগুলো কতটা ফলো আপ করতে পারছেন? বলি দাদা, প্রথমেই হচ্ছে যে ধরুন আমাদের যিনি বিধায়ক রয়েছেন তেনার ব্যাপারে আমি কথাটা বলি। আমার এই আউসগ্রাম অঞ্চলটা হচ্ছে আউসগ্রাম 1 নম্বর ব্লকে থেকে। আউসগ্রাম এই 1 নম্বর ব্লকে 7খানা অঞ্চল আছে, তার মধ্যে কিন্তু আউসগ্রাম অঞ্চলটা একটা ব্যতিক্রম। কারণ মানে আমার যেটুকু জানা আছে, আমার ধরুন এখন 60 বছর বয়স হলো, তা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানে কিন্তু কোনোদিনই মানে ক্ষমতায় আউসগ্রাম অঞ্চলে কিন্তু আসতে পারে নাই। মানে ইমার্জেন্সি যখন পিরিয়ড আমরা যেটুকু জানি যে 72 সাল, তখনও কিন্তু এখানে বামফ্রন্ট ক্ষমতায় ছিলেন এই আউসগ্রাম অঞ্চলটা আপাতত। কেন এখানে এমনই একটা দুর্গম জায়গা, পাশাপাশি অঞ্চল আছে, সেই অঞ্চলের সঙ্গে এই অঞ্চলটা একটু আলাদা ধরনের, যেটুকু আমার অভিজ্ঞতায় বুঝা গিয়েছে। যেহেতু এখানে এসটি আছে, আদিবাসীর সংখ্যা আছে 40%, এসসি আছে 30%, আমার জেনারেল আছে 20%, মাইনরিটি আছে 10%। আমি ধরুন যতদিন রাজনীতি আমার অভিজ্ঞতার মধ্যে এলো, আমার এই 25খানা গ্রাম আছে, 20খানা বুথ আছে। আমি যেটুকু পরিসংখ্যানে আমি দেখেছি যে আমার এই মার্জিনে এই যে 40% আমার 40% আদিবাসী, এবং এই আদিবাসীরা এমন একটা দিন ছিল যে আমাদের একটা আদিবাসী আমরা মিটিং মিছিলে আনতে পারিনি। মানে কেন পারি নাই? কি কারণে? বামফ্রন্ট ছিল বলে? বামফ্রন্ট ছিল। আমরা হঠাৎ ক্ষমতায় এলাম। হঠাৎ? হ্যাঁ, আমরা যখন ক্ষমতায় এলাম 11 সালে, তারপরে থেকে কিন্তু 11 সালে পরে কিন্তু এখানে বামফ্রন্টই কিন্তু বিধায়ক ছিলেন। তারপরে আমাদের যিনি আমরা রকেটদা বলে যিনি অভেদানন্দ থান্ডার, তিনি যখন 16 সালে আমাদের এখানে বিধায়ক হলেন, দলটা দাদা আমি আজ থেকে করি নাই, আমি আগে যুব কংগ্রেস করতাম। তারপরে 98 সালে থেকেই আমি কিন্তু আউসগ্রামে তৃণমূল দলটা করে যাই এবং করে যাচ্ছি। তা আমি হয়তো আগে অঞ্চল সভাপতি। আমাকে বলুন তো, 11 সালে সিপিএম পার্টির এমএলএ কে ছিল? 11 সালে সিপিএম পার্টির এখানে বাসুদেব মেটে নাকি ছিলেন। বাসুদেব মেটে এমএলএ ছিলেন। তিনি বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল আউসগ্রামে, কোনো উন্নয়ন করেনি বলছেন? কোনো উন্নয়ন করেন? ওনাকে তো সাধারণ মানুষ দেখতে পেত না। মানে কি, মানে আপনারা 11 সালের পর থেকে এবার 16তে আপনারা এখানে এলেন ক্ষমতায়, 34 বছরের হিসেব ধরে যে ওরা তো টানা এখানে জিতছে, টানা জিতছে। তো আউসগ্রামের বিভিন্ন অঞ্চলে বামফ্রন্টের কোনো ভূমিকা ছিল না? কোনো ভূমিকা ছিল না, এবং কোনো মানুষকে পরিষেবা দিতে পারে না। এরপরে তারপরে আমাদের এই মহাবিদ্যালয় কার তৈরি? কুসকরা মহাবিদ্যালয় কার তৈরি? মহাবিদ্যালয় ধরুন অনেক আগে তৈরি। আমি ঠিক হয়তো সেটা কোন সাল, মানে কাদের আমলে? ওইটা হয়তো কংগ্রেস পিরিয়ডের হবে। আচ্ছা আচ্ছা। বামফ্রন্ট পিরিয়ডে নয় মনে হয়। আর কোঅপারেটিভ সোসাইটি, যে সিদারপুর কোঅপারেটিভ সোসাইটি কার তৈরি ছিল? ওই ঘুষখোরা যেটা বলছেন। সামগ্রিক তো বিধানসভা। হ্যাঁ, আমি তো ধরুন বিধানসভা টোটালটা আমি পরিষ্কার চিত্র বলতে পারবো না, আমার অঞ্চলের ব্যাপারটা আমি বলতে পারবো। মানে কৃষকের অধিকারের প্রশ্নে আমি আপনাকে বলি, ইমদাদুল শেখ সাহেব, কৃষকের অধিকারের প্রশ্নে এখানে একসময় অভিযোগ ছিল সিদারপুর কোঅপারেটিভের ওই যে সিদ্ধার মালিক ছিল সম্ভবত। হ্যাঁ, সিদ্ধার নামটাই বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এখানে সমবায়ের ভিত্তিক যে মানুষের সুযোগ সুবিধা, ন্যূনতম খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের যে বিষয়গুলো, সেগুলো সে অর্থে মানে লাঞ্ছিত হয়েছিল। লাঞ্ছিত মানে কোনো চাষিরাই তো পরিষেবা পেত না। আচ্ছা। এখন যেমন কিষাণ মান্ডি করেছেন, আমাদের সরকার করেছে, দিদি করেছেন,
তিনি করেছেন কিষাণ মান্ডি কি, যে চাষিরা তো ন্যায্য যাতে প্রাপ্যটা পায় তার জন্য ঘুষখোরায় তিনি সেটা করেছেন। আর আমি যে কথাটা আগে বলতে গেলাম যে এই আউসগ্রাম অঞ্চলের জন্য 2016 সালের পরে যখন অভেনানন্দ থান্দার এখানে বিধায়ক হয়ে আসেন, তিনি আমাকে কিন্তু আমার অঞ্চলের জন্য বলেছিলেন যে ভাই তোমার এখানে জেনারেল বা এসসি বা মাইনরিটি যাই রেজাল্ট রয়েছে। আচ্ছা, টোটাল ভোটার কত আপনার এই অঞ্চলে? আউসগ্রাম অঞ্চলে আমার ভোটার হচ্ছে 18,760। আচ্ছা আচ্ছা, তার মধ্যে সংখ্যালঘু কত, মাইনরিটি কত? ওই তো আমি বললাম যে আমার মানে 40% আছে ওই এসটি আর 30% আছে ওই এসসি। আচ্ছা, না আমি যদি এটাকে ভাগ করি, ওইটা এবারে পার্সেন্টেজ হবে, একটা ভাগ করে নিতে হবে। তাদের সংখ্যালঘু পুরুষ ভোটার কত, মহিলা ভোটার কত? মহিলা ভোটার ওই 18,000-এর মধ্যে মনে করুন 18,760 আছে, সেখানে হয়তো 1,000 এদিক ওদিক হবে। আর এসসি কত পুরুষ, এসসি মহিলা কত? ওই তো ওইটা আপনাকে বললাম। আচ্ছা, এসটির ক্ষেত্রে ঠিক ওই 40% হবে। কি তাই? এবার কি মনে হচ্ছে যে আপনার এই সম্প্রদায় অধিবাসী মানে আদিবাসী সম্প্রদায়, ওরা তো অনেক পুরনো প্রাচীন, এদের সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ। এই যে ওরা যে প্রান্তিক স্তরে যে ওরা বসবাস করে, এসসি এবং এসটি এবং হচ্ছে ওবিসিটা তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, ওদেরকে রিফ্লেকশন করার ক্ষেত্রে উন্নয়নের পর যে কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনারা বলেন বারবার করে, বা আপনার এমএলএ যেটা করছেন, ওদের বাড়ি পর্যন্ত পৌঁছেছে? বলছি আমাদের দিদির নির্দেশ মতন বা আমাদের সেনাপতি যিনি রয়েছেন অভিষেকদার নির্দেশ মতন আমাদের বিধায়ক প্রচুর টাইম আমার আউসগ্রাম অঞ্চলে দেয়, এবং শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, উনি পারিবারিক বলুন, কোনো পুজো উৎসব বলুন, সমস্ত জায়গায় যায়। আর আমাকে যেটা নির্দেশ দিয়েছিলেন, যেহেতু আমার ব্লকের মধ্যে সব থেকে এসটি সংখ্যাটা আমার অঞ্চলে বেশি, উনি আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন যে আপনি এক কাজ করুন, এসটি পাড়ায় আপনি ঢুকুন, যেমন করে ওকে এসটি আমাদেরকে নিয়ে করতে হবে। তা আমরা দেখি আমি আজকে মুখের কথা বলছি না, আমার সাধারণ আম জনতা জানে যে আউসগ্রামের যে এসটি সংখ্যা, আমি শুধু এই বিধায়কের হাত ধরে বা আমার দিদির বা অভিষেকদার নির্দেশ পালন করে আজকে আমার যে সংখ্যায় আদিবাসী আমার অঞ্চলে আছে, আমি 80% আদিবাসীকে আমি রিকভারি করেছি। আচ্ছা, আপনি তাদেরকে মিটিং মিছিলে আমি হাঁটাতে পারি। মিটিং মিছিলে হাঁটানো এক জিনিস, যেটা থান্ডার সাহেব করছেন, ঠিক আছে, আপনি তার অনুগামী, আপনি তার সঙ্গে রয়েছেন। আমার প্রশ্ন অন্য জায়গাতে, কর্মসংস্থানের প্রশ্নে, চাহিদার প্রশ্নে, বেকারত্বের জ্বালা প্রচুর আছে, পেটে খিদে অনেকের আছে। এখানে এসসি এসটি ওবিসি ছেলেমেয়েরাও যারা সংখ্যালঘু, তারাও শিক্ষিত, উচ্চশিক্ষিত, তারা সে অর্থে কর্মসংস্থান পাচ্ছে না। যেহেতু আউসগ্রাম 1 নম্বরের মধ্যে আপনি পড়েন, তাই এখানকার যে শিক্ষিত, উচ্চশিক্ষিত এসসি এসটি ওবিসি সংখ্যালঘু, তারা কি কর্মসংস্থান পেয়েছে? কর্মসংস্থানের ব্যাপারটা বলি, আমার তো ধরুন অঞ্চল যেটা পড়ছে, যে অঞ্চল সেটা তো আমার এটা ইন্ডাস্ট্রি এরিয়া নয়, আমার কৃষিজীবী এরিয়া। কৃষি মানে একদম কাজের সুযোগ পায়, কাজের সুযোগ পায়, এবং যথারীতি আমাদের এখানে কৃষি কাজটা ভালো হয়, এবং সেই কাজগুলো এখন সরকারেরও অনেক সুযোগ সুবিধা তিনারা পান। যেমন আগে যেমন বাগাল রাখা হতো, বাড়িতে ঝি রাখা হতো, সেই জিনিস কিন্তু আজকে এই সমাজের মধ্যে নেই। এসটি বলুন আর এসসি বলুন, এই জিনিস নেই, মানুষের সেই অভাব এখন নেই। মানুষরা যতটুকু আমাদের এদিকে আছে কৃষি কাজের হয়তো, কারণ আমার এখানে ধরুন কোনো ইন্ডাস্ট্রি বড় বড় কোনো কিছু নয়, আর আমার এখানে বলবেন আমার এখানে কোনো কিছু এও নাই, জঙ্গলমহল এরিয়া, খুব গরিব এরিয়া। আচ্ছা, আপনি আমায় বলুন তো, ঝি কথাটা বলা যায় না, পরিচারিকা বলতে হয়। এখন তো থেকে অনেকটা উন্নত হয়েছে। এই যে আউসগ্রাম যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আপনার যে এলাকায় যেখানে প্রচুর গাছপালা রয়েছে, এখানে কখনো শুনতে পান যে কৃষকের, শ্রমিকের গুমড়ে গুমড়ে কান্নার আওয়াজ, অন্যের হাহাকারের কারণে এরকম কান বাদলে শোনা যায়? বলছি তাদেরকে পেরেছেন ওই জায়গাতে পৌঁছে দিতে? না দুবেলা ভাত পাবে, কাজ পাচ্ছে, কান্না শুনতে পান? বলছি আমার এখানে আমার অঞ্চলের মধ্যে এরকম কান্না যদি কেউ বলে থাকে, তাহলে সে এটা আমি বলিনি, আমি যে অভিযোগটা পাচ্ছেন, মানে এরকম কান্না শুনতে পান? আমরা এরকম কোনো অভিযোগ পাই না। মানে সবাই দুধে ভাতে আছে বলছে? সবাই দুধে ভাত আছে, এবং আমি আমার অঞ্চলের কথা বলছি, প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা বাড়ি বাড়ি আমার বিধায়কের নির্দেশ মতন আমি তেনাদের সঙ্গে যোগাযোগ রাখি। মানে দুধের দাম প্রচুর নাকি ফ্যান পাতে আছে? না, দুধের দাম অনেক। দুধ কি সত্যি পাচ্ছে নাকি ফ্যান পাতে আছে তারা? না, নিশ্চয় পাচ্ছে, সরকারের সুযোগ সুবিধা সমস্ত কিছু পাচ্ছে। এবং যে
আগে যে জিনিসটা ছিল সেই জিনিস কিন্তু আগে বামফ্রন্ট আমলে তো কোনো সুযোগ সুবিধা মানুষ পায় নাই, মানুষ তো কাজ পায় নাই। 5 দিন কাজ করেছে তো 10 দিন অবরোধ করেছে, লেবার স্ট্রাইক করেছে। এটা তো এইভাবে রাজনীতি করেছে, মানুষের আপনি কোনো তো এখানে- পরিষেবা দিতে পারেন না। না, আমি দেখুন পলিটিক্যাল রাজনীতিতে সাংবাদিকদের মানে কাটাছাড়া করার অধিকার আছে, প্রশ্ন থাকবে, উত্তর আপনি হ্যাঁ। দেবেন। যেহেতু আপনি এই দায়িত্বে রয়েছেন এখানে, আপনার কি মনে হয় মানে আপনি কতটা কনফিডেন্ট 26 এবারে তৃণমূল কংগ্রেস থাকবে? আপনি কনফিডেন্ট মানে জিতবে? বলছে আমি 100% নিশ্চিত আছি আচ্ছা, যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনাকে আমরা দিদি বলি বা মায়ের মতন, বা আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা 2026 সালে, মানে আমি সংখ্যাটা বলতে পারবো না, অত বড় নেতা নই, তবে আমরা যা সিট পেয়েছি তার থেকে আরো ব্যাপক ভোট, আমরা বেশি ভোটের লিড আমরা আমার বিধানসভায় জিতব। ঠান্ডা স্যার টিকিট পাবে? অবশ্যই পাবো। দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে, কারণ উনি মানুষের বাড়ি বাড়ি ঘুরেছেন, পাড়ায় পাড়ায় ঘুরেছেন। ওনাকে চেনাতে হবে না যে আমাদের বিধায়ককে বা এমএলএ কে, আপনি সেটা আদিবাসী বলুন, সংখ্যালঘু বলুন, আর শিডিউল কাস্ট বলুন, উনি কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে ঘরে বসে থাকেন নেই। 365 দিন কিন্তু উনি ওনার নিজের বিধানসভায় আমরা দেখেছি, বা ওনাকেও আমরা লক্ষ্য করি যে উনি কিন্তু বাড়িতে বসে থাকার লোক নয়। এবং 10 বছর ধরে আমরা যেটা দেখেছি, আমার অঞ্চলে যে মানুষরা জানে যে উনার মতো লোক আগামী দিনে দরকার, যে উনি যাতে ভালোভাবে আবার আমাদের বিধানসভাটা পরিচালনা করতে পারেন। মানে আপনার রাজনৈতিক গুরু নাকি? হ্যাঁ, রাজনৈতিক কোনো অবশ্যই অবশ্যই খেলা হবে? খেলা তো অবশ্যই হবে। মানে কি ভাবে, ফুটবল হবে না ক্রিকেট হবে? সেটা তো মানে ময়দানের টাইমেই হবে, বড় বল হয়, তাহলে আপনি মাঝ মাঠে গোল দিতে পারবেন? সেটা টাইমেই হবে। কি খেলা হবে, সেটা ক্রিকেট খেলা না বল খেলা, আর 3 উইকেটে ওটা হবে। কোনটা কোনটা ভালো লাগছে মানে মানে কোনটা ভালো হবে? যেটা ভালো লাগবে তার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। মানে উন্নয়নে খেলা হবে তো? হ্যাঁ, অবশ্যই উন্নয়নের খেলা হবে, মানে সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। শেষ করব, এখানকার অনেক সম্প্রদায় এসসি এসটি এবং ওবিসি সংখ্যালঘু অনেক ছেলেমেয়েরা প্রতিভাবান আছে, যারা অ্যাথলেটিক্সে যুক্ত, ক্রিকেটের সঙ্গে যুক্ত, তারা সুযোগ পায় না। আপনি তো অঞ্চল সভাপতি দায়িত্ব রয়েছে, এরকম খুঁজে খুঁজে বেরান যে প্রতিভাবান ক্রীড়াবিদ পড়ে আছে, মার খাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যেতে হবে জেলা কলকাতায়, এরকম ভাবনা চিন্তা আছে বা করেছেন? বলছি আমি তো কিছুদিন আগে আমার একটা টিম আমার অঞ্চলেরই, আমার এই পাশেই, এই যে ট্রফিগুলো আমার এই ট্রফিগুলো রয়েছে, এই ট্রফিগুলো কিন্তু আমার জয় জোয়ার যে মেলা হলো সরকারি যে প্রকল্প হলো দিদি জয় জোয়ার, সেটাতে আমার ছেলে এখান থেকে টিম, তেনারা ব্লকে খেলেছেন, ব্লক থেকে ডিস্ট্রিক্টে খেলেছেন, কালকে ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে তেনারা রাজ্য স্তরে গিয়েছেন, আমারই এখানকার ছেলে। এবং এই ট্রফিগুলো সেইখানকারই ট্রফি, এবং রাজ্য স্তরে যে কালকে যে জেলা স্তরে খেলাটা হয়েছে, সেই খেলাটা তেনারাও আবার জিতেছেন, এবং সেই ছেলেরা আগামী দিনে রাজ্য স্তরে খেলা করবে। আমি তো তাদেরকে প্রচন্ড সহযোগিতা করি, এবং আমার সঙ্গে সবারই ভালো সম্পর্ক আছে। আমি শুধু আমি নয়, আমার বিধায়ক সাহেব যেখানে খেলা হয়, দোলা হয়, আমরা মাঠে যাই, তাদেরকে সঙ্গে নিয়ে খেলা করি। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং উন্নয়নের পক্ষে এবং উন্নয়নের লক্ষ্যে আপনি কাজ করছেন এবং আপনারা মিলে করছে, সময় বলে দেবে নির্বাচনের ফলাফলের। ইভিএমে তো কারো হাতে নেই, জনগণ শেষ কথা বলে। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আরো যত দিন যাবে আরো কথা হবে আপনার সঙ্গে আমার। সবে শুরু, মানে ট্রেলার শুরু হলো, ট্রেলার দিলাম আপনি, বড় বড় ফুল মুভি হবে আপনার সঙ্গে আমার, এই আউসগ্রাম 1 নম্বরে হবে। ঠিক। ইমদাদুল শেখ, তিনি হচ্ছে আউসগ্রাম অঞ্চলের 1 নম্বরের অঞ্চল সভাপতি, বলছে খেলা হবে ফুটবল না ক্রিকেট সেটা পরে ঠিক হবে, আর উন্নয়নে খেলা হবে বলছে, আর গণতান্ত্রিকভাবে মানুষ তার ভোটটা দিতে পারবে, যদি দিতে পারে তাহলে খেলা হবে। আর এখানে আছে গুমড়ে গুমড়ে কান্না, অনুন্নয়নের ছোঁয়া, সবটা করা গেছে, সেটা উনি দাবিও করছেন না, সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে কিছুটা করা গেছে। তো যাই হোক, এই ইন্টারভিউ দেখার পরে শাসকদের অনেকেরই যদি বিদ্রুপ মন্তব্য ওনার সম্পর্কে করতে হয় বা আমার সম্পর্কে যদি করতে হয়, করবেন, আমি উত্তর দেবো, কারণ আমি গণতান্ত্রিকভাবে ভোট পিলার ডেমোক্রেসিতে এই ভূমিকা পালন করি। আমি মানুষের কথা এবং যারা জনপ্রতিনিধি তাদের কথা শোনার জন্য আমি সারা বাংলায় ঘুরে বেড়াই। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক অঞ্জিলা ব্যানার্জি, সমিত দফাদার, আউসগ্রাম 1 নম্বর, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।